সাল 1959 একটি 22 বছরের ছেলে দুবাই থেকে ইউরোপে ঘুরতে গেল আর সেখানে গিয়ে সে তার মনের মতো চারিদিকে ঘুরতে লাগলো। তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, মাটির নিচে চলা মেট্রো রেল এইসব দেখে তার মন আনন্দে ভরে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যদি তাদের দেশও এত সুন্দর হতো তাহলে খুবই ভালো হতো। আর ঠিক তখনই সে কয়েকটি ছেলের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। তখন ওই ছেলেগুলির মধ্যে একজন বলে, তোমার বাড়ি কোথায়? তখন সেই ঘুরতে যাওয়া ছেলেটি বলে তার বাড়ি দুবাই। তখন ওই ছেলেগুলি খুবই হাসাহাসি করতে থাকে এবং বলতে থাকে, দুবাই কি আছে? ওটা তো একটা মরুভূমি এলাকা, ওখানে শুধু বালি আর উট ছাড়া কিছুই নেই, এমনকি খাবার পানি পর্যন্ত নেই, এবং আরো খারাপ খারাপ কথা বলতে থাকে। তখন ওই দুবাই ছেলেটির মনে প্রচন্ড রাগ হতে থাকে এবং সেও মনে মনে শপথ করতে থাকে যে তিনি দুবাইকে এমন একটা স্মার্ট শহর তৈরি করবেন যেটা দেখে পুরো বিশ্ব অবাক হয়ে যাবে। এই ভেবেই সেই ছেলেটি ওখান থেকে চলে যায়। কিছুদিন পরে সে ইউরোপ থেকে দুবাইয়ে ফিরে আসে এবং যেমন ভাবনা সেই রকমই কাজ করে দেখায়। নিজের দেশে ফিরে এসেই তৈরি করে ফেললেন মরুভূমির উপর আস্ত একটা স্মার্ট শহর, বড় বড় বিল্ডিং, সুন্দর সুন্দর রাস্তাঘাট এবং দুনিয়ার সব থেকে বড় এয়ারপোর্ট। আর সেই ছেলেটি অন্য কেউ নন, তিনি হলেন মোহাম্মদ বিন রাশিদের বাবা রাশিদ বিন সাইদ, যাকে দুবাইয়ের কিং মেকারও বলা হয়। Dubai has become the world's first government to turn 100% paperless. दुबई का नाम लेते ही आपके मन में कैसी तस्वीर उभर रही है? ये दुबई के पास अचानक इतना पैसा कैसे आ गया पिछले 20 साल के अंदर? সাল 1820 আজ যেখানে দুবাই অবস্থিত, অতীতে সেটি ছিল একটি মাছ ধরার গ্রাম। ওই সময় সেখানে বসবাস করা মানুষ সমুদ্রে মাছ ধরে জীবনযাপন করত। 1833 সাল শেখ মাকতুব বিন এখনকার দুবাই শহরকে আবুধাবি থেকে একটি আলাদা শহর তৈরি করে, আর এর জন্যই তাকে দুবাই শহরের প্রতিষ্ঠাতাও বলা হয়। দেখতে দেখতে বছর ঘুরতে থাকে। কিছু সময় বাদে 1853 সালে ব্রিটিশ সরকার যখন পুরো দুনিয়াতে রাজ করছিল, তখন তাদের লন্ডন থেকে ভারতের মুম্বাই আসার জন্য এই রাস্তাটি ব্যবহার করতে হতো। কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্রিটিশদের সমস্ত কিছু লুট হয়ে যেত। তাই ব্রিটিশ সরকার তখনকার দুবাই আর আবুধাবির সাথে একটি এগ্রিমেন্ট করে এবং তাদের নিজেদের ব্যবহারের স্বার্থে সিকিউরিটি প্রদান করে। কিন্তু ব্রিটিশ সরকার তখনও দুবাই শহরে কোনো উন্নতি করেনি, কারণ এটি ছিল তাদের কাছে কেবলমাত্র তাদের দেশে যাওয়ার একটি ক্রসিং পয়েন্ট। আর তখনও দুবাই একটি মাছ ধরার গ্রাম হিসেবে পরিচিত ছিল। দুবাইয়ের ভাগ্য তখন বদলায় যখন 1958 সালে শেখ রাশিদ বিন সাইদ দুবাইয়ের শাসক হন, আর তিনিই দুবাইকে গ্রাম থেকে আজকের মডার্ন শহর তৈরি করেন। দুবাই পার্সিয়ান গল্পে অবস্থিত ছিল, যা কিনা ইরান, ইরাক, কুয়েত, সৌদি ও কাতার দেশের মাঝে অবস্থান করত। আর তার সাথে এই রাস্তাটি এশিয়া, আফ্রিকা আর ইউরোপ মহাদেশকে যোগ করত এবং দুবাইয়ের সামাজিক লোকেশনটি খুবই ভালো ছিল, যার জন্য সমস্ত জাহাজ দুবাই শহরের পাশ দিয়ে যেত এবং ছোট ছোট জাহাজগুলি দুবাইয়ে আসতে থাকতো। কিন্তু জল কম হওয়ার জন্য বড় বড় জাহাজগুলি আসতে পারতো না। তাই রাশিদ বিন দুবাইয়ের বন্দরকে আরো গভীর করতে লাগলো যাতে বড় বড় জাহাজগুলি আসতে পারে, এবং রাশিদ তার সমস্ত টাকা এই বন্দর তৈরি করতে খরচ করে দেয় এবং আরো বড় বন্দর তৈরি করার জন্য লোন পর্যন্ত নিয়ে নেয়, যার জন্য বড় থেকে বড় জাহাজ আসতে থাকে। এবং এই রাস্তা দিয়ে জাহাজগুলি বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার সময় দুবাই বন্দরে রিফিলিং ও কিছুটা সময় আরামের জন্য দাঁড়াতে লাগলো, যার জন্য দুবাইয়ের মার্কেটগুলি খুবই চলতে লাগলো। আর তারপর রাশিদ আরো একটার পর একটা কাজ করতে লাগলো এবং দুবাই শহরকে আরো আধুনিকভাবে সাজাতে তার সমস্ত টাকা খরচ করতে লাগলো। যা টাকা আসতো সব এইভাবেই তার শহরকে আধুনিককরণে খরচ করে দিত। আর তার এই কাণ্ড দেখে পাশাপাশি দেশগুলি খুবই হাসাহাসি করত, কিন্তু রাশিদ বিন তার মতোই কাজ করে যাচ্ছিল। আর ঠিক তখনই দুবাইয়ের সব থেকে বড় টার্নিং পয়েন্টে আসে। 1966 সালে দুবাই তেল খুঁজে পায়, যে তেলগুলি তার পার্শ্ববর্তী দেশের থেকে খুবই কম ছিল, এবং রাশিদ বিন বুঝতে পেরেছিলেন যে এই তেলের উপরে ভরসা করে বেশি দিন বেঁচে থাকা যাবে না। তাই তেল থেকে আসা টাকাগুলি তিনি শহরের উন্নতিকরণে লাগিয়ে দেয়। আর সেই সময় তিনি একটা কথাই বলতেন, যেটা এখনো পর্যন্ত খুবই পপুলার একটি কথা। তিনি বলতেন, আমার দাদু উটের পিঠে চড়তেন, আমার বাবাও উটের পিঠে চড়তেন, আমি এখন মার্সিডিজ চালাই, আমার ছেলে ল্যান্ড রোভার চালাবে এবং তার ছেলেও ল্যান্ড রোভার চালাবে। কিন্তু পরিস্থিতি এমন আসবে তারপরের ছেলে আবার উটের পিঠে চড়বে, যার জন্য সে দুবাইকে এমন একটা শহর তৈরি করতে চায় যেন দুবাই তেলের উপর ভরসা না করে থাকে। তাই রাশিদ বিন আরো বন্দর ও স্মার্ট শহর তৈরি করতে থাকে। আর কাকতালীয়ভাবে তখন ব্রিটিশরা পুরো পৃথিবী থেকে রাজত্ব হারিয়ে ফেলছিল। তাই ব্রিটিশ সরকার 1968 সালে তাদের সৈন্যদের দুবাই ও পাশাপাশি দেশগুলি থেকে সরিয়ে নেয়, যার পরে দুবাই আরো নিজের স্বাচ্ছন্দ্য মতো কাজ করতে থাকে। বন্দরের পাশাপাশি সেখানে জাহাজগুলি মেরামতের জন্য নতুন নতুন শোরুম তৈরি করতে থাকে। এবং ঠিক তখনই রাশিদ বিন তার সব থেকে বড় মাস্টার স্ট্রোক প্ল্যানটি অ্যাপ্লাই করে। তিনি দুবাই বন্দরে সমস্ত ট্যাক্স ফি করে দেয়, যার জন্য সমস্ত জাহাজগুলি দুবাই একটি খুবই পছন্দের জায়গা হয়ে ওঠে। বড় থেকে বড় জাহাজ দুবাই আসতে থাকে, আর দুবাইয়ের মার্কেটগুলি খুবই ভালোভাবে চলতে লাগলো, যার জন্য দুবাইয়ের 100% জিডিপির মধ্যে 23.8% এই মার্কেট থেকে আসতে থাকলো। যার পরে দুবাই খুবই তাড়াতাড়ি উন্নতির শিখরের দিকে উঠতে থাকলো। সেই সময় রাশিদ বিন বুঝতে পারলেন শুধু বন্দর তৈরি করলেই হবে না, তাই বড় বড় এয়ারপোর্টও তৈরি করতে লাগলেন। আর 1985 সালে দুবাই তৈরি করলেন এয়ার এমিরেটস, আর তাকে উন্নত করার জন্য অনেক টাকা খরচ করতে লাগলেন। এতটাই উন্নতি করলেন যে পুরো বিশ্বের এয়ারলাইনকেও পেছনে ফেলে দিলেন। আর যত দিন যেতে থাকে বন্দর ও এয়ারলাইনের জন্য দুনিয়ার
বিভিন্ন দেশ থেকে প্রচুর মানুষ আসতে লাগলো, যাতে আরো মানুষ আসে এবং দুবাইয়ে বেশি দিন থাকতে পারে তার জন্য নানা রকম সুযোগ সুবিধাও দিতে থাকলো। আর এখান থেকেই দুবাইকে টুরিস্ট প্লেস বানানোর কাজ শুরু করে দেয়, যেটা শুরু হয়েছিল একটি বন্দর শুরু করা থেকে আজ তা হতে চলেছে একটি টুরিস্ট প্লেস। দুবাই সেই সময় বড় বড় লাক্সারি হোটেল ও ঘরবাড়ি তৈরি করতে লাগলো, তবুও তখন সেরকম ভাবে টুরিস্ট আসতে দেখা গেল না। তাই রাশিদ বিন ঠিক করলেন দুনিয়ার সব থেকে বড় ও আইকনিক জিনিস তৈরি করবেন সেখানে। সেই মতো 1999 সালে তৈরি করলেন ব্রুজ আল আরব হোটেল, যেটা সেই সময় দুনিয়ার সব থেকে বড় 7 স্টার হোটেল ছিল। আর এই হোটেলটি ভালোভাবে চলতে শুরু হওয়ার আগেই ওই একই বছরে শেখ রাশিদ বিনের মৃত্যু ঘটে। আর তার ছেলে শেখ মোহাম্মদ বিন রাশেদ নতুন রাজা হন। শেখ মোহাম্মদ বিনও তার বাবার মতনই ছিল, তাই তার বাবার স্বপ্নকে আগিয়ে নিয়ে যেতে লাগলেন। তিনি দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় এডুকেটেড লোকেদের ডেকে মরুভূমির উপর তৈরি করতে লাগলেন দুনিয়ার সব থেকে বড় বড় হোটেল ও ইউনিক জিনিস। আর তার মধ্যেই তৈরি করে ফেললেন দুনিয়ার সব থেকে বড় বিল্ডিং বুর্জ খালিফা। আর তার পাশাপাশি তৈরি করলেন দুবাই মিরাক্কেল গার্ডেন, দুবাই ফাউন্টেন, এছাড়াও সমুদ্রের উপর ছোট ছোট দ্বীপে লাক্সারি হোটেল বানিয়ে ফেললেন, যার পরে দুবাইকে আর পেছন ফিরে তাকাতে হলো না। দুবাই হলো দুনিয়ার মধ্যে সব থেকে বড় টুরিস্ট প্লেসগুলির মধ্যে অন্যতম একটি। আর এইভাবেই মোহাম্মদ বিন রাশিদ প্রত্যেকদিন দুবাই কিছু না কিছু ইউনিক করার চেষ্টা করে যাচ্ছেন, যাতে দুবাই দুনিয়ার মধ্যে সব থেকে প্রথমে থাকে। তো বন্ধুরা, একজন ভালো শাসক একটা দেশকে কতটা আগিয়ে নিয়ে যেতে পারে সেটা দুবাইয়ের শাসক রাশিদ বিন সাইদ ও মোহাম্মদ বিন রাশেদ এই দুজনের ভাবনা ও কাজ দেখলেই বোঝা যায়। আর এইরকমই এক হার না মানা জেলে কিভাবে এক ভয়ঙ্কর তিমির পেট থেকে বেঁচে ফিরেছিলেন সেই সত্য ঘটনার ভিডিওটি পাশের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।